রাজধানীতে অটোরিকশা বন্ধে মারমুখী চালকরা, পুলিশের সাথে সংঘর্ষ, বক্সে আগুন, সড়কে দিনভর তীব্র যানজট। অটো ছাড়া কিন্তু আমাদের চলাচল করার মতন কায়দা নাই। আমরা 1 নম্বরে তো 14 নম্বর আসা লাগে। অটোরিকশা চলুক, কিন্তু ওনাদের চলাচল চালানোর ব্যবস্থা ভালো না। তাদেরও তো একটা হক আছে, তারা কি করবে? এত তো অটোরিকশা, তাদের সংসার জীবিকা চলে অটোরিকশা চালায়া। ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম, দুশ্চিন্তায় পরিবার, অবহিত করতে ডিবি কার্যালয়ে মেয়ে। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে, ব্যস্ত প্রার্থীরা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ভোট মঙ্গলবার। চট্টগ্রামের 16 ভরি স্বর্ণসহ পুলিশের উপপরিদর্শক ও সোর্সকে আটক, পালানোর চেষ্টার সময় ধরে ফেলেন স্থানীয়রা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধের পর মারমুখী হলেন চালকরা। পুলিশ সরিয়ে দিতে গেলে সংঘর্ষে জড়ান তারা। এক পর্যায়ে কালশিতে পুলিশ বক্সে আগুন দেন চালকরা, ভাঙচুর করা হয় বেশ কিছু গাড়ি। এছাড়া দিনভর সড়ক অবরোধে সৃষ্টি হয় তীব্র যানজট, চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। কায়েস রাহাতের রিপোর্টে বিস্তারিত। বিক্ষুব্ধ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের দিয়ে আগুনে পুড়েছে পুলিশ বক্স। এই ঘটনা রাজধানীর মিরপুরের কালশিতে। অটোরিকশা বন্ধের প্রতিবাদে আন্দোলনের এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় চালকরা। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে ইট পাটকেল ছোড়েন আন্দোলনরতরা। এর আগে রোববার সকালে মিরপুর 1 ও মিরপুর 10 নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। বেলা 3টা নাগাদ কোনোরূপ সহিংসতা না ছড়ালেও অবরোধে আটকে পড়া গাড়ি ছেড়ে দিয়ে নিয়ে সংঘর্ষে জড়ায় পুলিশ ও আন্দোলনকারীরা। পুলিশ বলছে, আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। যেহেতু এটা নিষিদ্ধ এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে, তাই বন্ধ করা হয়েছে। বন্ধ করার পরে তারা রাস্তায় চলে আসার পরে তাদেরকে বোঝানো হলো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আপনারা। মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। আর চালকরা বলছেন, কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ করে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন তারা। আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন। আমাদের গাড়িগুলো তো বাইরে থেকে চুরি করে আসে নাই, বাংলাদেশ সরকার অনুমোদিত সব ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের গাড়িগুলো এখানে বানানো হয়েছে। তাহলে কেন আমাদের গাড়িগুলো বন্ধ? আমরা সবাই নিম্ন আয়ের মানুষ, আমরা একদিন কর্ম না করলে আমাদের ঘরে চুলা জ্বলে না। তাহলে আমাদের গাড়িগুলো কেন বন্ধ করা হয়েছে? আমাদের কর্মস্থান কে দিবে? আমরা এই অটোর উপরেই আমাদের নির্ভর, অটো দিয়ে আমাদের সংসারটা চলে। আচ্ছা, 4টা দিন ধরে আমরা গাড়ি চালাইতে পারতেছি না। সে হঠাৎ করে ঘোষণা দিয়া আমাদের অটোটা বন্ধ করে দিয়েছে, আমাদের কোনো সুযোগ না দিয়া। তা আমরা যে অটোটা বন্ধ করছি, আমরা দাঁড় দানা করিয়া অটোটা কিনছি, আমরা দেনাই হোধ করবো কেমন? অটোরিকশা বন্ধ করলে হাজার হাজার মানুষ বেকার হবেন, এতে অপরাধ বাড়বে বলেও জানান তারা। এজন্য পুনর্বাসনের দাবিও জানান। লক্ষ লক্ষ মানুষ যখন বেকার হয়ে যাইতেছে, তাহলে এখন এগুলারা কি করবে? এগুলোর তো আবার বাধ্য হয়ে পেটের ক্ষুধায় আবার চুরি চামারি করবে। কর্মদিবসের প্রথম দিনে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করায় রাজধানীর সড়কে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। আজকে এই আন্দোলনের জন্য আমি এখন যাব গুলিস্তানের ওদিকে যাব। আমার এক বন্ধু আসতেছে, তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, ও আসতে পারতেছে না। গাবতলীর থেকে এইদিকে এখন হেঁটে হেঁটে আসতেছে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কালশিতে এই মুহূর্তে আছেন সহকর্মী আল নোমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি নোমানের সাথে। নোমান, এই মুহূর্তে কালশিতে কি অবস্থা? অবরোধের শেষ পর্যায়ে কি অবস্থা দেখেছেন আপনি? ধন্যবাদ তন্নি। এই মুহূর্তে আমি আছি মিরপুরের কালশি মোড়ে। অটোরিকশা বন্ধের প্রতিবাদে সকাল থেকেই মিরপুর জুড়ে আন্দোলন করছে অটোরিকশা কর্মীরা। এখানে সকাল থেকেই বিভিন্ন এলাকা জুড়ে, মিরপুরের বিভিন্ন এলাকা জুড়ে অটোরিকশা শ্রমিকরা আন্দোলন করছে। আমরা ব্যাটারি চালিত অটোরিকশার এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিকেল 4টার দিকে কালশি মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। দিনভর অটোরিকশা চালকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত 3 জন গুলিবিদ্ধ হয়েছে এবং 15 জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং একজনকে আটকের খবর পেয়েছি আমরা। স্থানীয় সংসদ সদস্য এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং তাদের বিচ্ছিন্ন করে দেন। সন্ধ্যার পর থেকে এখানকার পরিস্থিতি স্বাভাবিক। মিরপুরের কালশি মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মিরপুরের কালশী থেকে অটোরিকশা চালকদের দিনভর সংঘাত সংঘর্ষের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল নোমান। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। খোঁজ পেতে সংসদ সদস্যের মেয়ে বিকেলে ডিবি কার্যালয়ে যান। তিনি জানান, গেল দুদিন ধরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আনোয়ারুল আজিম। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন জুবায়ের আহমেদ। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গত ৩ দিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এতে উদ্বিগ্ন পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা। গত ১১ মে আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য দর্শনার গেদে বর্ডার দিয়ে ভারতে যান। এরপর থেকে তার সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে। এমপি নিখোঁজের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী PS আব্দুর রউফ নিখোঁজের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খোঁজ পেতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে গিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে ডিবি। আমি আবার এই খবরটা 2 দিন আগেই পাই। ইন্ডিয়ান একজন ভদ্রলোক, আমাদের মাননীয় এমপি মহোদয়ের ক্লোজ, সে আমাকে আবার টেলিফোন করে কালকের দিন আগের দিন রাতে আমাকে জানায়। জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান যারা গোয়েন্দা কর্মকর্তা বা STF তাদের সাথে আমিও কথা বলি। ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে। সেও ইন্ডিয়া কালকে যাবে। তার ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি, সবাই আমরা কাজ করছি। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ ৪ আসনে সরকার দলীয় সংসদ সদস্য। তিনি 2014, 2018 ও 2024 সালে টানা 3 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। দুদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সংসদ সদস্য নিখোঁজ রয়েছেন, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের। তন্নি, আসলে আমরা যেমনটি শুনছিলাম, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের যে নিখোঁজের ঘটনা, এই ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই ঝিনাইদহ জেলা জুড়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঝিনাইদহ ৩ আসনের যে সংরক্ষিত এলাকা কালীগঞ্জ উপজেলা, আমি আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকাতে গিয়েছিলাম। আসলে আনার সাহেবের, উনি পরপর 3 বার নির্বাচিত সংসদ সদস্য এবং ওনার যে দলীয় নেতাকর্মীরা আছেন তাদের সাথে কথা বলে যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি বা দেখেছি, তাদের সকলের বিষয়ের ভিতরে আসলে বেশ উদ্বেগ উৎকণ্ঠার কিন্তু লক্ষ্য করা গেছে। এবং পারিবারিক ভাবে আজ আমরা যেটা দেখলাম, তার মেয়ে ডরিন বিকালে সন্ধ্যার একটু আগে আসলে ডিবি কার্যালয়ে, ঢাকাতে ডিবি কার্যালয়ে গিয়ে তার বাবার নিখোঁজের বিষয়টি ডিবি প্রধান হারুন সাহেবকে কিন্তু অবগত করেছেন। এবং একটি বিষয় সুস্পষ্ট, সেটি 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহে কিন্তু বেশ জনপ্রিয় এমপি। 4 জন আসনের এমপিদের ভিতরে কিন্তু উনি বেশ জনপ্রিয় এবং উনি প্রায় ভারতে যেতেন। পাশাপাশি একটি বিষয় লক্ষণীয়, ভারতের যেখান থেকে, যে এলাকা থেকে আসলে উনি নিখোঁজ হয়েছেন বলে দাবি করা হচ্ছে, সেই এলাকাটিতে কিন্তু 20 থেকে 25 বছর যাবৎ কিন্তু উনি ওই বাড়িতেই, গোপাল নামের যে ব্যক্তি আছেন ওই বাড়িতেই কিন্তু উনি অবস্থান করতেন। এবং যে নিখোঁজ হন 12 তারিখে দুপুরেও কিন্তু উনি ওই, আমরা যতটুকু জানতে পেরেছি, রাতে বলেছিলেন যে রাতে এসে ভাত খাবেন, আসলে রাতে খাবার খাবেন, কিন্তু দুপুরে বের হওয়ার পরে উনি আর ফেরেননি। এবং আমরা এখন পর্যন্ত ঝিনাইদহের যে রাজনৈতিক মহল বা প্রশাসন যারা আছেন তাদের সাথে কথা বলেছি। আমি পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে উনি বলছেন যে যেহেতু এটি দেশের বাইরের একটি অভ্যন্তরীণ ব্যাপার, তারপর উনি একজন সংসদ সদস্য, আমরা বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যে অবগত করেছি এবং বিষয়টি সম্পূর্ণই ভারতীয় হাই কমিশনের মাধ্যমে আসলে যোগাযোগ করে এর এমপি আনারের যে খোঁজ সেটি করার চেষ্টা চলছে এখন পর্যন্ত। এই ছিল ঝিনাইদহ থেকে এমপি আনারের নিখোঁজের ঘটনার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে মেহেদি। দর্শক, ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদি হাসান। আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের 157 উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে সভা, মিছিল আর জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা করছেন। প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট।
চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের ডামাডোল। মিছিল, মিটিং, পথসভা, জনসংযোগে ভোটের মাঠে উত্তাপ বেড়েছে কয়েক গুণ। কারণ রোববার মধ্যরাতেই শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের প্রচারণা। চাঁদপুরে উপজেলা নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণা চলছে। সদর উপজেলায় মিছিল, মিটিং আর জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে যান। এদিন সদরের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে চশমা প্রতীকে ভোট চান ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারাকাত মোহাম্মদ রেজওয়ান। ময়মনসিংহের 3 উপজেলায় নির্বাচনী প্রচারণার শেষ দিনে চলে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। কুষ্টিয়ায় দ্বিতীয় ধাপে 4 উপজেলায় ভোট হচ্ছে। এর মধ্যে ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালীতে নির্বাচনে তেমন উত্তাপ না থাকলেও মিরপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম এবং সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ছড়াচ্ছে নির্বাচনী উত্তাপ। একে অপরের বিরুদ্ধে করছেন প্রভাব বিস্তারের অভিযোগ। আমার নেতাকর্মীদের উপর হুমকি দিচ্ছে, বলছে যে ভোট কেটে নেব, ভোট সেন্টারে যেতে পারবে না। শরীয়তপুর সদরে শোলপাড়া বাজারে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়ালের ওপর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান আকন্দ উজ্জ্বলের সমর্থকরা হামলা চালায়। এ সময় 3 সাংবাদিক সহ আহত হন অন্তত 30 জন। এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে তার চেয়ারম্যান প্রার্থী ভগ্নিপতির হয়ে প্রভাব বিস্তার এবং অপর প্রার্থীর সমর্থকদের ঠেকাতে প্রকাশ্যে হুমকির অভিযোগ উঠেছে। সকালে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, পটুয়াখালী সহ 157টি উপজেলায় প্রচারণার শেষ দিনে দিনরাত এক করে মাঠে জনসংযোগে ব্যস্ত থাকেন প্রার্থীরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ মুহূর্তের নির্বাচন প্রচারণার খবর নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাস। প্রথমে যেতে চাই সিরাজগঞ্জে। সায়েম, নির্বাচনী প্রচারণা নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আসলে শেষ মুহূর্তে যে নির্বাচনী প্রচারণা হচ্ছে সেটি কিন্তু আসলে জমে উঠেছে। আজকে মধ্যরাতেই কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা শেষ হবে, আর একদিন পরে কিন্তু দ্বিতীয় দফা যে উপজেলা পরিষদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিরাজগঞ্জে এই দ্বিতীয় দফায় যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটি কিন্তু 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, উল্লাপাড়া উপজেলা এবং তারাস উপজেলায়। উল্লাপাড়া উপজেলায় এখন পর্যন্ত আমরা যেটি কোনো ধরনের কোনো শঙ্কা অথবা কোনো ধরনের কোনো বিভেদ, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব সেরকম আমরা না জানলেও আসলে তীব্র একটি প্রতিদ্বন্দ্বিতার আভাস কিন্তু আসলে উল্লাপাড়ায় পাওয়া যাচ্ছে। উল্লাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। উল্লাপাড়া উপজেলাটি মূলত 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত, যে পৌরসভা এর মোট ভোটার কিন্তু প্রায় 4.5 লাখেরও বেশি। আর এইবারের জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে সিরাজগঞ্জে কিন্তু আসলে প্রত্যেকটি উপজেলায় কিন্তু আসলে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে আসলে একটু যে সাধারণ জনগণ রয়েছে তাদের মধ্যে কিন্তু একটু তীব্র যে একটা আকাঙ্ক্ষা ভোট দেওয়া সেটি কিন্তু আসলে লক্ষ্য করা গেছে। নতুন একটি পদ্ধতিতে তারা ভোট দিয়ে কিন্তু অনেকে প্রথম ধাপে যারা ভোট দিয়েছেন তারাও কিন্তু আসলে তারা নতুন কিছু জানতে পেরেছেন, নতুন কিছু দেখতে পেরেছেন আসলে। এছাড়া তারাস যে উপজেলা রয়েছে সেই তারাস উপজেলায় কিন্তু আসলে 2 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কিন্তু তারাস উপজেলায় কিন্তু আমরা এর আগে যে আমরা দেশ টেলিভিশনে কিন্তু নিউজ প্রকাশিত করেছি যে এখানে কিন্তু আসলে সাম্প্রদায়িক যে বক্তব্য, যে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছেন কর্মী সমর্থকরা, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলেছেন, যে কারণে আসলে সেই চেয়ারম্যান প্রার্থীকে কিন্তু শোকজ করা হয়েছে এবং সে কিন্তু লিখিত জবাব দিয়েছে। কিন্তু তারপরেও আসলে আমরা সেই উপজেলায় আজকে দেখেছি যে আসলে কিন্তু সেই মানে
প্রভাবটি কিন্তু এখনো বিস্তার করছে এবং যে সাম্প্রদায়িক উস্কানি সেই জিনিসগুলো কিন্তু এখনো চলমান রয়েছে আসলে। তাই উল্লাপাড়া উপজেলায় যেরকমটি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো শঙ্কা অথবা সংঘাতের কোনো আমরা এখনো আভাস পাইনি, কিন্তু তারাস উপজেলায় কিন্তু যেহেতু চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী, সেক্ষেত্রে আসলে একটু তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথাই আমরা বলতে পারি আসলে। যেহেতু সেখানে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখেছি, তারা আসলে চায় যে এই সাম্প্রদায়িক যে উস্কানিমূলক কথাবার্তা সেটি যেন না থাকে এবং দলীয় প্রভাব মুক্ত একটি নির্বাচন যেন এগুলোতে অনুষ্ঠিত হয়। এছাড়া উল্লাপাড়া এবং তারাস উপজেলায় আমরা কিন্তু বেশ কিছু জায়গায় আমরা কথা বলেছি সাধারণ জনগণ এবং যে প্রার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আসলে একটি দলীয় যে প্রভাব সেটি প্রভাব মুক্ত একটি নির্বাচন কিন্তু তারা চায় এবং তারা চায় যেন একটি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণ যেন তাদের পছন্দের চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান এবং যারা আসলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে যেন তারা পছন্দ করে নির্বাচিত করতে পারে, এটি আসলে সাধারণ মানুষের প্রত্যাশা। তো এই ছিল আসলে আমার কাছে এই সর্বশেষ খবর, যেটি আসলে উপজেলা পরিষদের নির্বাচন। আমরা চলে যাব কুষ্টিয়ার তিতাসের কাছে, সেখানে রয়েছে নাহিদ হাসান তিতাস। আমরা জানতে চাই আসলে সেখানে কি অবস্থা নির্বাচনী প্রচার প্রচারণার শেষ মুহূর্তে। তিতাস। ধন্যবাদ সাইম। আসলে সিরাজগঞ্জের মতোই কিন্তু কুষ্টিয়াতেও শেষ সময়ে নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণায় কিন্তু এখনো ব্যস্ত সময় পার করছেন যারা প্রার্থীরা রয়েছেন তারা। আসলে আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু দ্বিতীয় ধাপের যে উপজেলা নির্বাচন তার প্রচার প্রচারণা শেষ হচ্ছে, আর একদিন পরেই কিন্তু অনুষ্ঠিত হবে নির্বাচন। অর্থাৎ কুষ্টিয়ায় এই যে দ্বিতীয় ধাপের যে উপজেলা নির্বাচন, এতে কিন্তু 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে 8 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে চেয়ারম্যান প্রার্থী। অর্থাৎ এই আমরা 4টা উপজেলায় নির্বাচনের কথা যদি বললেও বলতে হয় যে মূলত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু 2টি উপজেলায়, অর্থাৎ বাকি যে 2টি উপজেলায় সেখানে কিন্তু নির্বাচনে তেমন কোনো উত্তাপ নেই। যেমন ভেড়ামারা উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা না থাকায় পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মুস্তফা কামাল কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। এছাড়াও আমরা যদি দৌলতপুরের কথা বলি, স্বতন্ত্র এমপি রেজাউল হক চৌধুরীর ভাই টোকেন চৌধুরী কিন্তু অনেকটাই নির্ভর, অর্থাৎ তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তিনি কিন্তু তেমন শক্তিশালী নেই এবং মাঠেও তেমন পাওয়া যাচ্ছে না, তার কারণ তারও জয় নিশ্চিত। সেখানেও কিন্তু নির্বাচনটি তেমন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না। তবে এখানে কুমারখালীতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কারণ এখানে বর্তমান চেয়ারম্যান মান্নান খান রয়েছে এবং তার সাথে পিটার সাহেব রয়েছেন, তিনি নির্বাচন চেয়ারম্যান পদে লড়ছেন। অতএব এখানে কিছুটা হলেও উত্তাপ রয়েছে এবং নির্বাচনী প্রচার প্রচারণায় কিছুটা ব্যস্ততা সময় পার করছে এবং ভোটারদের মধ্যে উৎফুল্লতা রয়েছে। তবে সবচেয়ে বেশি যে উত্তপ্ততা বিরাজ করছে সেটি হচ্ছে কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। এই উপজেলায় আওয়ামী লীগের 2 প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একেবারে উত্তপ্ত ভোটের মাঠ, অর্থাৎ জমে উঠেছে এই যে শেষ পর্যায়ে যে নির্বাচনী প্রচার প্রচারণ। তবে আমি এতটুকু বলতে পারি যে উত্তপ্ত পাল্টাপাল্টি অভিযোগ, প্রভাব বিস্তারের অভিযোগ থাকলেই কিন্তু এখন পর্যন্ত এই উপজেলায় তেমন কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর কিন্তু ঘটনা ঘটেনি। এই উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চেয়ারম্যান পদে, এবং তার সাথে সাংগঠনিক সম্পাদক অর্থাৎ উপজেলা আওয়ামী লীগের কামাল হোসেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এই 2 জন হেভিওয়েট আওয়ামী লীগের প্রার্থী হওয়ার কারণে কিন্তু এখানে মূলত ভোটের মাঠে সর্বদাই উত্তাপ বিরাজ করছে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এখানকার ভোটারদের সাথে আমি কথা বলেছি, গতকাল সারাদিন আমি এই উপজেলায় ছিলাম এবং কথা বলেছি। ভোটাররা কিন্তু বলছে যারা এই উপজেলার উন্নয়ন করতে চায় এবং যারা সাধারণ মানুষের পাশে থাকবে সেই রকম প্রার্থীকেই কিন্তু তারা ভোট দিতে চাচ্ছে এবং তারা বলছে ভোট যেন প্রভাব মুক্ত এবং তারা যেন তাদের নিজেদের ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যে দিতে পারে, প্রশাসনের কাছে সেটাই দাবি করছে। তবে আমরা দেখেছি এই উপজেলায় কিন্তু নির্বাচন প্রচারণার শুরু থেকেই আমরা প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে কিন্তু এক প্রকার জমে উঠেছে নির্বাচন। উত্তপ্ততা বিরাজ করলেও কিন্তু ভোটের যে এমএস সেটা কিন্তু রয়েছে এই উপজেলায়। আর এদিকে আমরা এই যে এত অভিযোগের মধ্যেও কিন্তু আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা কিন্তু যেটা বলছে যে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই নির্বাচনে, আর তারা প্রভাব মুক্ত রাখতে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য কিন্তু সর্বদাই তারা প্রস্তুত রয়েছে। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে কুষ্টিয়ায় 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে 2টি উপজেলার নির্বাচনে তেমন উত্তাপ না থাকলেও কিন্তু বাকি 2টি উপজেলার নির্বাচনী যে উত্তাপ সেটি রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু নির্বাচন প্রচার প্রচারণা শেষ হবে এবং একদিন পরেই 21শে মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন কুষ্টিয়ার 4টি উপজেলায়। এই ছিল কুষ্টিয়া থেকে উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। তন্নি। তিতাস, আপনাকে ধন্যবাদ। সেই সাথে সাইমকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে সিরাজগঞ্জ এবং কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। 16 ভরি স্বর্ণ ছিনতাইয়ের সময় চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় আমিনুল ইসলাম নামে এক
পুলিশের এসআই জনতার হাতে আটক হয়েছেন। রোববার বিকেলে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ উপপরিদর্শক আমিনুল ইসলাম ও এক সোর্সকেও আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। আটক সোর্সের নাম জাহেদ। খবর পেয়ে খুলশী থানার ওসি অভিযুক্ত দুইজনকে আটক করে থানায় নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর টাইগার পাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়। এ বিষয়ে জানতে খুলশী থানার ওসিকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, স্বর্ণ আটক নিয়ে আর কি খবর আছে আপনার কাছে? জি, আপনি যেমনটা বলছেন, আসলে আজ বিকেল নাগাদ নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার অংশে, যেটি ৫টা স্থানের অংশে পড়েছে বলে আমরা জেনেছি, সেই অংশে একজন প্রবাসী আসার সময় আসলে সিএনজি অটোরিকশা করে আসার সময় যে খুলশী থানার একজন উপপরিদর্শক যার নাম আনিসুল ইসলাম, তিনি এবং তার এক সোর্স মিলে সেই প্রবাসী আব্দুল খালেক নামে প্রবাসী থেকে প্রায় ১৬ ভরি স্বর্ণ নিয়ে গেছে বলে আমরা জেনেছি। এরপর পরে স্থানীয় জনতা তাকে আটক করার পরে নগরীর ৫টা থানায় নিয়ে যাওয়া হয়। আমরা ৫টা থানার ওসির সাথে কথা বলছি। উনি আমাদেরকে যেটি বলেছেন যে স্থানীয় জনতা এই খুলশী থানার উপপরিদর্শক আনিস ইসলামকে এবং তার চোর্সকে আটক করে। এই সময় তার কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ পাওয়া যায়, যেগুলো বিভিন্ন গয়না ছিল, হাতের চুড়ি থেকে শুরু করে কানের দুল গয়না ছিল, সেগুলো সহ ৫টা থানা পুলিশ তাকে আটক করে পরে আইনি প্রক্রিয়া শেষ করে তাকে খুলশী থানায় হস্তান্তর করে বলে আমরা জেনেছি। এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা আমরা একাধিকবার খুলশী থানার ওসিকে চেষ্টা করেছি এই বিষয়ে কথা বলার জন্য। আসলে তিনি এই বিষয়ে কোনো কথা বলেননি। পরে আমরা খুলশী থানায় এসে যেটি দেখেছি যে এই ঘটনায় যিনি ভুক্তভোগী প্রবাসী আব্দুল খালেক, উনি থানায় এসেছেন এবং থানায় এই বিষয়ে একটি এজাহার দায়ের করেছেন। আমরা সিএনপির উপ পুলিশ কমিশনার মোখলেসুর রহমানের সাথে কথা বলেছি। উনি আমাদেরকে যেটি বলেছেন যে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা দায়ের করা হবে। এই যে উপপরিদর্শক আনিসুল ইসলাম যে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন, এর আগেও আসলে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিলেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। কারণ আনিসুল ইসলাম সোর্সের মাধ্যমে বিভিন্ন নিরপরাধ মানুষকে হয়রানি করতে এবং যেটি বিভিন্ন মাধ্যমে আসলে জেনেছি এবং সেটি সুসূত্রটি এখনো নিশ্চিত হয়নি। তবে সেই আনিসুল ইসলাম স্বর্ণ চোরাকারবারের সাথে জড়িত বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি। তবে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়রা তাকে আটক করেছিল। আটক করে পুলিশে ৫টা থানা পুলিশ নিয়ে গেছিল। কিন্তু এই বিষয়ে খুলশী থানা পুলিশের ওসি সহ যারা ছিলেন তাদের মধ্যে এক ধরনের লুকোচুরি ছিল, কারণ তারা গণমাধ্যম কর্মীদেরকে তেমন সহযোগিতা করতে চাননি। আমরা এসে এই যে থানায় এসেছিলাম খুলশী থানায়, সে খুলশী থানার যে ভুক্তভোগী প্রবাসী খালেক, সে থানায় এসেছিলেন, তার সাথে আমরা বারবার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু থানা পুলিশ আমাদেরকে সে ভুক্তভোগীর সাথে কথা বলতে দেয়নি। তারা বারবার মামলা দায়ের পরে এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে আমরা একটু আগে দেখেছি যে মামলার বাদী আব্দুল খালেক, তাকে পুলিশের একটি ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছিল। আসলে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল বা কি কারণে নিয়ে যাবে সেটা আমরা পাইনি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে যেটি জেনেছি যে আখতারুজ্জামান যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার অংশ আসলে এটি একটি অংশে ৫টা থানার আওতাধীন করায় তাকে ৫টা থানা পুলিশ নিয়ে যায়। ৫টা থানা পুলিশ নিয়ে যাওয়ার পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে তাকে খুলশী থানায় হস্তান্তর করে। কিন্তু খুলশী থানায় এখনো আমরা সেই উপপরিদর্শক এবং তার যে সোর্স সে থানায় আছে কিনা বা সেটা আমি জেনে নিই। তবে বিভিন্ন মাধ্যমে জেনেছি যে সে থানায় আটক রয়েছে। এই বিষয়ে মামলা দায়ের হচ্ছে, মামলা দায়ের পরে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবো। তবে খুলশী থানা পুলিশের যে খুলশী থানার ওসি শেখ নিয়ামতুল্লাহ, তার কাছ থেকে আমরা তেমন কোনো তথ্য পাইনি। আমরা এটুকুই বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আর যে প্রবাসী আব্দুল খালেক, তার বক্তব্য যে সে আসার সময় সিএনজি অটোরিকশা করে আসার সময় তখন তার এই যে এসআই আনিসুল ইসলাম তার সোর্স নিয়ে এবং তার আরো কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে ফ্লাইওভারের মধ্যে সিএনজিটি যে অটোরিকশা সেটি গতিরোধ করে এবং গতিরোধ করার পরে তার তল্লাশির নামে হয়রানি করেন। তল্লাশি করে তার মূলত তার যে স্বর্ণ ছিল, বিভিন্ন গয়না, হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল সহ গলার বিভিন্ন স্বর্ণের বিভিন্ন গয়না যেগুলো প্রবাস থেকে নিয়ে আসা, সেগুলো মূলত তারা নিয়েছিলেন। এই সময় আশেপাশে যারা গাড়ি ছিল, অন্যান্য গাড়ি, তারা চিৎকার চেঁচামেচি দেখে মূলত তাকে আটক করে। তারপর পরে আসলে ৫টা থানা পুলিশ খবর পাওয়ার পরে তাকে নিয়ে যায়। এরপর আসলে পুরো বিষয়টি যখন ৫টা থানা পুলিশ মাধ্যমে বিভিন্ন জায়গায় জানাজানি হয়, তখনই খুলশী থানা পুলিশের এক ধরনের লুকোচুরির যেটি আমরা দেখেছি। এবং ওসিও আসলে খুলশী থানার যিনি ওসি, ওনাকে আমরা একাধিকবার ফোনে যোগাযোগ করেছিলাম। থানায় এসে তিনি আমাদের সাথে কোনো রকমের এই বিষয়ে তথ্য দিতে রাজি হননি। তবে উপকমিশনার যেটি বলছেন এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা নেওয়ার পর তদন্ত করে আসলে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এখন। এবং এই যে আনিসুল ইসলাম তার বিষয়ে বরখাস্ত বা বিভাগীয় মামলা বা তাদের পুলিশের আইনগত যে পদক্ষেপ সেটি কি হতে পারে সেটি নিয়ে আমাদের এখনো কিছু বলেনি। এই ছিল খুলশী থানা থেকে আমার কাছে থাকা সর্বশেষ।
নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে স্বর্ণ ছিনতাইয়ের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। আজ মধ্যরাত থেকে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, আজ মধ্যরাত থেকে সাগরে মাছ ধরায় যে নিষেধাজ্ঞা জারি হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ তন্নি, আজ মধ্যরাত থেকেই শুরু হচ্ছে এবং সেটি ৬৫ দিন পেরিয়ে ২৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। এবং সেই সাথে এখন থেকেই প্রশাসনিক যে প্রস্তুতি, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং সংশ্লিষ্ট আরো যারা রয়েছে তাদেরকে এ বিষয়ে জানানো হয়েছে। এবং আমরা মৎস্য অধিদপ্তর সংশ্লিষ্ট কক্সবাজারের যে মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক তার সাথেও যোগাযোগ করেছিলাম এবং তিনি যেটি বলছেন সামগ্রিক প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। তবে জেলেদের মধ্যে একটু উষ্মা রয়েছে, কেননা তারা এই যে গত কয়েকদিন ধরে সাগরে মাছ পাচ্ছিলেন না, তার উপরে আবার এই নিষেধাজ্ঞা, তারা যেটি বলছেন যে তাদের যে দুঃখের জীবন, সেই দুঃখের জীবনে কিছুটা প্রভাব ফেলবে। তবে সরকারের পক্ষ থেকে যেই নিবন্ধিত জেলেরা রয়েছেন তাদেরকে সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তবে জেলেরা যেটি বলছেন এই সহায়তা খুবই অপ্রতুল। তবে এই সহায়তা বাড়ানোর দাবি রয়েছে তাদের, এবং সেই সাথে নিবন্ধিত জেলে ছাড়াও কিন্তু আরো প্রায় কক্সবাজার অঞ্চলে প্রায় কয়েক হাজার অনিবন্ধিত জেলে রয়েছেন যারা এই সহায়তার আওতায় নেই। তবে মৎস্য অবতরণ কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন যে তারা এই তালিকাটি হালনাগাদ করার ব্যবস্থা করেছেন, হয়তো তারাও এর মধ্যে সংযুক্ত হতে পারে। আর যে বিষয়টি জেলেরা যেটি বলছেন যে এই নিষেধাজ্ঞা থাকাকালীন দেশীয় জেলেরা হয়তো মাছ ধরার জন্য সমুদ্রে যেতে পারেন না, কিন্তু তাদের একটি অভিযোগ রয়েছে যেটি প্রতি বছরই তারা করে থাকেন, যে বিদেশি জেলেরা অর্থাৎ বাংলাদেশের সমুদ্র সীমার বাইরে দুই দিকে, একদিকে ভারত এবং অন্যদিকে মিয়ানমার রয়েছে, সেই দুই দেশের জেলেরা অনেক সময় কিন্তু এই যে বাংলাদেশি জেলেদের যে জলসীমা সেখানে বাংলাদেশি জেলেরা যেহেতু যেতে পারেন না, সেই ক্ষেত্রে কিন্তু ওই দুই দেশের জেলেরা এসে অনেক সময় মাছ ধরে নিয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে মাছের প্রজনন নির্বিঘ্নে করতে এবং মৎস্য সম্পদ বাড়ানোর জন্য সরকারি যে উদ্যোগ, সেই উদ্যোগ অনেক ক্ষেত্রেই কিন্তু এইসব ক্ষেত্রে অনেক সময় বিফলে যাওয়ারও একটা কারণ হতে পারে বলে যারা বাংলাদেশি জেলেরা রয়েছেন তাদের এই অভিযোগটুকু কিন্তু তারা করে থাকেন। আর এমনিতে আজ মৎস্য অবতরণ কেন্দ্রে আমরা গিয়েছিলাম সরেজমিনে, এবং আজ শেষ দিন ছিল মাছ ধরার তাদের, সেই শেষ দিনের তোড়জোড় আমরা দেখেছি এবং সেই সাথে অনেকেই ফিরে আসছেন এবং আজ সন্ধ্যায় অনেক জেলেরা কিন্তু ফিরে এসেছেন এবং আজ মধ্যরাত পর্যন্ত এই যে জেলেরা সর্বশেষ তাদের 2 মাস 5 দিনের নিষেধাজ্ঞার জন্য তারা মাছ ধরতে আর যাবেন না এবং তার জন্য তারা ফিরে আসছেন। এবং সেই সাথে বলা হয়েছে শুধু ইলিশ মাছ নয়, সকল মাছ ধরাই কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং সেই সাথে সেখানে সমুদ্রে যে কোস্টগার্ডের বিশেষ টহল থাকবে এবং নৌবাহিনীর নজরদারি থাকবে, সেই সাথে নৌ পুলিশ তো রয়েছে এবং যে মৎস্য অবতরণ কেন্দ্রগুলো রয়েছে এবং সেই সাথে জেলে পল্লীগুলো রয়েছে সেখানেও যেন জেলেরা মাছ ধরতে না যায় সেজন্য সচেতনতামূলক যে কার্যক্রম, সেই কার্যক্রমও কিন্তু চোখে পড়ার মতো ছিল। তো তন্নি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৌরভ দেব। সাভার উপজেলা চেয়ারম্যান রাজীব অবৈধ সম্পদ অর্জন করে থাকলে জবাবদিহিতার আওতায় আসবে। রাজীবের নামে বেনামের পাহাড় সম সম্পদ ও ত্রাসের অনুসন্ধানী রিপোর্ট দেশ টিভিতে প্রচার হলে রোববার চ্যানেলটিকে এই কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ড বিষয়টি খতিয়ে দেখবে বলেও জানান তিনি। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সাভারে ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়েম করে নামে বেনামে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিপুল পরিমাণ সম্পদ অর্জন নিয়ে সম্প্রতি দেশ টিভিতে প্রচারিত হয় ধারাবাহিক রিপোর্ট। বিষয়টি রোববার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের নজরে আনলে দেশ টিভিকে জানান অনিয়মকারী জনপ্রতিনিধি যেই হন না কেন আইন অনুযায়ী বিচারের আওতায় আসবেন। সাভারের উপজেলা চেয়ারম্যান নিয়ে
রাজীব, যার সম্পদের পরিমাণ তুলনায় অনেক বেশি সম্পদগুলো দখলের মাধ্যমে মালিক হয়েছে। এই সম্পদের তথ্য গোপন করা অথবা অবৈধ সম্পদ অর্জন করা, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রের একটি ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনায় আমি যে হই নাই কেন, আমার পরিচয় যাই হোক না কেন, আর তিনি যদি অনিয়ম করেন তাহলে সে অনিয়মের জন্য ওনাকে ওই পরিস্থিতিতে মোকাবিলা করতে হবে। এই সময় মন্ত্রী জানান, সম্পদ গোপন সহ এমন অনিয়ম প্রতিরোধে দুদক ব্যবস্থা নিতে পারে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে, দুদক আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এগুলো মানুষের যে সমস্ত তথ্য গোপন করা এগুলোর জন্য দায়ী, তাদেরকে জবাবদিহি করার ব্যবস্থাপনা আছে। অনেকগুলো কাঠামো আছে, ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এর আগে গত 3 দিন ধরেই দেশ টিভিতে ধারাবাহিকভাবে প্রচারিত হয় সাভারে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাজীবের ত্রাস ও নানা কর্মকাণ্ডের ফিরিস্তি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, বিষয়টি দুদকের অনুসন্ধান করা উচিত। ইতিমধ্যেই যে আমাদের দুর্নীতির যে অনিয়ম এবং অপশাসনের সংস্কৃতিতে আমরা ডুবে আছি, এটা কিন্তু আরো ঘনীভূত হবে। যে কোনো অপরাধকে যখন আপনার বিচারহীনতা ভোগ করার সুযোগ তৈরি করে দেওয়া হবে, সেই অপরাধ বাড়তে থাকবে, বিকশিত হতে থাকবে, এরকম ডালপালা ছুট আরো বিকশিত হবে, সেটাই হচ্ছে। এক রিটে রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের 2000 কোটি টাকার সম্পদ অনুসন্ধানে সম্প্রতি দুদককে নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত। সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর সহ তাদের পরিবারের বেশিরভাগ মানুষ গত 12 বছরে সম্পদ গড়েছেন কয়েক হাজার কোটি টাকার। শুধু তাই নয়, তাদের ক্যাডার বাহিনী ও ত্রাসের রাজত্বে তটস্থ সাভারের সাধারণ মানুষও। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে অটোরিকশা বন্ধে মারমুখী চালকরা, পুলিশের সাথে সংঘর্ষ, বক্সে আগুন, সড়কে দিনভর তীব্র যানজট। অটো ছাড়া কিন্তু আমাদের চলাচল করার মতন কায়দা নাই। আমরা 1 নম্বরে তো 14 নম্বর আসা লাগে। অটোরিকশা চলুক, কিন্তু ওনাদের চলাচল মানে চালানোর ব্যবস্থা ভালো না। তাদেরও তো একটা হক আছে, তারা কি করবে? এত তো অটোরিকশা, তাদের সংসার জীবিকা চলে অটোরিকশা চালায়া। ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম, দুশ্চিন্তায় পরিবার, অবহিত করতে ডিবি কার্যালয়ের মেয়ে। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে, ব্যস্ত প্রার্থীরা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ভোট মঙ্গলবার। চট্টগ্রামে 16 ভরি স্বর্ণসহ পুলিশের উপপরিদর্শক ও সোর্সকে আটক, পালানোর চেষ্টার সময় ধরে ফেলেন স্থানীয়রা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।